আসসালামু আলাইকুম, সকলকে আমার চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজ আমরা রোধ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। গত ক্লাসে আমরা ওহমের সূত্র নিয়ে আলোচনা করেছিলাম এবং ওখানে কিন্তু আমরা রোধ সম্পর্কেও আলোচনা করেছিলাম। রোধটা কি? রোধ হচ্ছে পরিবাহী একটা ধর্ম, যে ধর্মের কারণে পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হওয়ার সময় বাধাগ্রস্ত হয়। ওকে, তো পরিবাহীর যে ধর্মের কারণে তড়িৎ প্রবাহ বাধা পায় বা বাধাগ্রস্ত হয় তাকে বলা হয় রোধ। রোধ কেন সৃষ্টি হয় সেটাও কিন্তু আমরা আলোচনা করেছিলাম। রোধ সৃষ্টির কারণ হচ্ছে পরিবাহীর মধ্যে যে অনুপরমাণুগুলো থাকে তা কিন্তু প্রতিনিয়ত ছোটাছুটি করে। তো ছোটাছুটি করার কারণে ওর মধ্য দিয়ে যখন তড়িৎ প্রবাহিত হয় তাদের সাথে ধাক্কা খায় এবং ধাক্কা খাওয়ার ফলে কিন্তু তড়িৎ প্রবাহিত হওয়ার ফলে বাধা পায়। এই বাধাটাই হচ্ছে রোধ। ওকে, তো রোধ হচ্ছে একটা পরিবাহী ধর্ম, ঠিক আছে, যে ধর্মের কারণে তার ভিতর দিয়ে তড়িৎ প্রবাহিত হওয়ার সময় বাধাগ্রস্ত হয় বা বাধা পায়। ওকে, আর রোধকে প্রকাশ করা হয় আর দ্বারা এবং রোধের একক হচ্ছে ওহম। ঠিক আছে, তো এটা কিন্তু আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম। তো আজকে আমরা যেটা জানবো সেটা হচ্ছে রোধ যে কয়েকটি বিষয়ের উপর নির্ভরশীল। ওকে, রোধের নির্ভরশীলতা নিয়ে আলোচনা করব। ওকে, রোধের নির্ভরশীলতা, রোধের নির্ভরশীলতা। ওকে, রোধ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে সেটা আমরা আলোচনা করবো। এক নম্বর হচ্ছে তাপমাত্রা। ওকে, তাপমাত্রা। তো গত ক্লাসে আমরা দেখেছিলাম যে রোধ কিন্তু তাপমাত্রার উপর নির্ভরশীল, তাই না? নির্ভর করে। তাপমাত্রা বাড়ালে কি হয়, তাপমাত্রা কমালে কি হয়, এটার উপরে কিন্তু রোধ নির্ভর করে। যেমন পরিবাহী ক্ষেত্রে যদি তাপমাত্রা বাড়িয়ে দেওয়া হয় তাহলে কিন্তু রোধের মানও বেড়ে যায়। ওকে, আবার অর্ধপরিবাহী ক্ষেত্রে তাপমাত্রা বাড়ালে পরিবাহিতা বেড়ে যায় কিন্তু রোধ কমে যায়। ওকে, এটা কিন্তু আমরা দেখেছিলাম গত ক্লাসে। কারণ পরিবাহীর ক্ষেত্রে তাপমাত্রা বাড়ালে কি হবে, যে বেশি পরিমাণ মুক্ত ইলেকট্রনের সৃষ্টি হয়। তো মুক্ত ইলেকট্রনের কারণে মানে তার ভিতর যে বাধা বা তাদের তড়িৎ প্রবাহিত হওয়ার ফলে যে বাধা সৃষ্টি হয় সেই বাধার পরিমাণ কিন্তু বেড়ে যায়। ওকে, মানে তাপমাত্রা বাড়ানোর কারণে ওর পরমাণুগুলো ছোটাছুটি অনেক বেশি পরিমাণ বেড়ে যায়। বেড়ে যাওয়ার কারণে কিন্তু পরিবাহী ক্ষেত্রে তাপমাত্রা বাড়লে রোধের মান বেড়ে যায়, পরিবাহিতা কমে যায়। কিন্তু অর্ধপরিবাহী যারা আছে, অর্ধপরিবাহী ক্ষেত্রে এরা তো স্বাভাবিক তাপমাত্রায় কিন্তু এরা তড়িৎ পরিবহন করে না সেটা, কারণ এদের কিন্তু মুক্ত ইলেকট্রন থাকে না। ওকে, তো তাপমাত্রা বাড়ালে কিন্তু মুক্ত ইলেকট্রন হয়, এদের মুক্ত ইলেকট্রন সৃষ্টি হয়। আর এর জন্যই কিন্তু এরা তড়িৎ পরিবহন করতে পারে, কারণ তার কারণ হচ্ছে তড়িৎ প্রবাহিত হওয়ার জন্য মুক্ত ইলেকট্রনের প্রয়োজন হয়। আর অর্ধপরিবাহীর ক্ষেত্রে তাপমাত্রা বাড়ালে মুক্ত ইলেকট্রন সৃষ্টি হয়, এর জন্য কিন্তু তড়িৎ পরিবাহিতা বেড়ে যায় কিন্তু রোধ কমে যায়। তার মানে রোধ কিন্তু তাপমাত্রার উপর নির্ভরশীল। তারপরে রয়েছে 2 নম্বরটা পরিবাহীর দৈর্ঘ্য। ওকে, পরিবাহীর দৈর্ঘ্য এই তাপমাত্রার উপর নির্ভরশীল 1 নম্বর। 2 নম্বর হচ্ছে পরিবাহীর দৈর্ঘ্যের উপর নির্ভরশীল। মানে এই রোধ পরিবাহীর দৈর্ঘ্যের উপর নির্ভরশীল। দৈর্ঘ্য যত বড় হবে, তাপমাত্রা যদি নির্দিষ্ট থাকে এবং এর যে ক্ষেত্রফল, এটা ক্ষেত্রফল যদি নির্দিষ্ট থাকে তাহলে মানে এর যে দৈর্ঘ্য যত বড় হবে, দৈর্ঘ্য যদি এটার জন্য রোধ যত হবে তার চেয়ে কিন্তু এই যেটা দৈর্ঘ্য বড় সেটার জন্য কিন্তু এর রোধ বেশি হবে, আরো বড় বেশি হবে। ঠিক আছে, মানে এখান থেকে এইটুকু রোধ যত বেশি হবে, মানে এখান থেকে এইটুকু যাইতে তড়িৎ প্রবাহিত হইতে যতটুকু বাধা হবে, যদি এটার দৈর্ঘ্য আরো অনেক বড় হয় তাহলে আরো বেশি পরিমাণ বাধা সৃষ্টি হবে। এটা তো স্বাভাবিক কথা যে এখান থেকে এইটুকু যাইতে যতক্ষণ বাধা হবে, আরো যদি বেশি দূরে যায় তাহলে আরো বেশি পরিমাণ বাধা হবে। তার জন্য পরিবাহীর যে রোধ, এই রোধ পরিবাহীর দৈর্ঘ্যের সমানুপাতিক। সমানুপাতিক মানে কি, যে দৈর্ঘ্য যত বড় হবে, দৈর্ঘ্য যত বেশি বড় হবে, এই রোধের মানও কিন্তু তত বড় হতে থাকবে, তত বেশি হতে থাকবে। ওকে, কারণ কি আমরা তো এটা জানি, সংজ্ঞা থেকেই জানি যে রোধ হচ্ছে পরিবাহীর যে ধর্মের কারণে তড়িৎ প্রবাহিত হতে বাধাগ্রস্ত হয়, তাই না? বাধা পায়, সেটাকে কি বলা হয়? সেটাকে রোধ বলা হয়। তো এখান থেকে এইটুকু যাইতে যতটুকু বাধা হবে, তড়িৎ প্রবাহিত হওয়ার পথে যতটুকু বাধা হবে, তার চেয়ে এখান থেকে যদি আমি এইটুকু যাই, মানে দৈর্ঘ্যটা যদি আরো বেশি বড় হয় তাহলে আরো বেশি পরিমাণ বাধা সৃষ্টি হবে। তো এই জন্য পরিবাহীর দৈর্ঘ্যের কি হবে? সমানুপাতিক হবে রোধ। রোধ হবে পরিবাহীর দৈর্ঘ্যের সমানুপাতিক। মানে এই দৈর্ঘ্য যত বড় হবে, রোধের মানও তত বেশি হবে। মানে পরিবাহীর দৈর্ঘ্য যত বেশি হবে, রোধের মান কত হবে? তত বেশি হবে। কিন্তু কন্ডিশন হচ্ছে এখানে তাপমাত্রা নির্দিষ্ট থাকতে হবে এবং এদের ক্ষেত্রফলও কিন্তু নির্দিষ্ট থাকতে হবে। ওকে, তো এরপর 3 নম্বর যেটা রয়েছে সেটা হচ্ছে পরিবাহীর ক্ষেত্রফল। তো ক্ষেত্রফল, একটা পরিবাহী ক্ষেত্রফলের উপরে কিন্তু রোধ নির্ভরশীল। ঠিক আছে,
একটা পরিবাহী যদি চিকন হয় মানে তার ক্ষেত্রফল যদি কম হয়, তাহলে একটা সরু রাস্তা মানে একদম চিকন রাস্তা ওর ভিতর দিয়ে যদি আমরা যাই, আমরা নিজেরা যদি যেতে যাই, তাহলে কি হবে, আমরা আমাদের নিজেদের যাইতেই কিন্তু কষ্ট হবে। কিন্তু যদি রাস্তাটা যদি প্রশস্ত হয়, প্রশস্ত মানে মোটা হয়, বড় হয়, তাহলে কি সেখান থেকে ইজিলি কিন্তু আমরা যাওয়া আসা করতে পারবো। ওকে, তো এরকম রোদের ক্ষেত্রে সেম একই রকম ঘটনা, যে পরিবাহীতে রোদ মানে একটা পরিবাহী যত বেশি মোটা হবে, ঠিক আছে, যদি বেশি মোটা হয় তাহলে কিন্তু ওখানে সহজে কিন্তু তড়িৎ প্রবাহিত হতে পারবে, মানে বাধা কম হবে। কিন্তু যদি চিকন হয়, ঠিক আছে, চিকন হলে কি হবে, সেখানে কিন্তু বাধার পরিমাণ বেশি থাকবে। তো এই জন্য পরিবাহীর রোধ আর এটা কিন্তু ক্ষেত্রফলের ব্যস্তানুপাতিক, ঠিক আছে, মানে এই ব্যস্তানুপাতিক মানে কি, ক্ষেত্রফল যত বেশি মোটা হবে বা ক্ষেত্রফল যত বেশি হবে তত কি হবে, রোধের মান কিন্তু কম হবে, মানে ইজিলি কিন্তু তড়িৎ প্রবাহিত হতে পারবে। ওকে, এজন্য পরিবাহীর ক্ষেত্রফলের উপরও কিন্তু রোধ নির্ভরশীল। তার মানে কিভাবে নির্ভরশীল, রোধ হচ্ছে পরিবাহীর ক্ষেত্রফলের ব্যস্তানুপাতিক মানে ক্ষেত্রফল যত বেশি হবে রোধ তত কম হবে, ক্ষেত্রফল যত কম হবে রোধ তত বেশি হবে। ওকে, এজন্য এটা হচ্ছে ব্যস্তানুপাতিক। আর অন্য আরেকটি বিষয় রয়েছে, সেটি হচ্ছে পরিবাহীর ধর্ম। ওকে, পরিবাহী ধর্ম। আচ্ছা, পরিবাহী ধর্ম বলতে ধর্ম না লিখে আমরা লিখি উপাদান, ঠিক আছে, উপাদান। ওকে, তো পরিবাহীর উপাদানের উপর কিন্তু রোধ নির্ভরশীল। মানে উপাদান বলতে ওই পরিবাহীটা কিসের তৈরি, তামার তৈরি নাকি সোনার তৈরি নাকি সেটা লোহা দিয়ে তৈরি। তো লোহা, তামা বা সোনা একটা পরিবাহী বলতে এখানে যার ভিতর দিয়ে তড়িৎ প্রবাহিত হয়, তাই না, হতে পারে, যেমন সেটা তার আর কি, আমরা যেটাকে তার বলি। তো তারটা কিসের তৈরি, সেটা কি লোহার তৈরি নাকি তামার তৈরি নাকি সোনার তৈরি, এই কোন কি দিয়ে তৈরি, মানে তার উপাদানটা কি, এটার উপরে কিন্তু এই রোধ নির্ভরশীল। ওকে, পরিবাহী রোধ এই উপাদানের উপর নির্ভরশীল। তাহলে আমরা জানলাম যে এখানে রোধ চারটা বিষয়ের উপর নির্ভরশীল, তাপমাত্রার উপর নির্ভরশীল, পরিবাহী দৈর্ঘ্যের উপর নির্ভরশীল, পরিবাহী ক্ষেত্রফলের উপর নির্ভরশীল এবং পরিবাহী উপাদানের উপর নির্ভরশীল, মানে পরিবাহীটা কি দিয়ে তৈরি, ঠিক আছে, এটার উপর নির্ভরশীল। এবং এখান থেকে দেখলাম যে দৈর্ঘ্যের সাথে সমানুপাতিক, মানে দৈর্ঘ্য তারটা যত বড় হবে, যত বেশি লম্বা হবে, রোধ তত বেশি হবে। আর ক্ষেত্রফল যত বেশি হবে রোধ তত কম হবে, মানে বাধার পরিমাণ তত কম হবে, ইজিলি সেখান থেকে কারেন্ট যাওয়া আসা করতে পারবে। ওকে, যেতে পারবে। আর যদি ক্ষেত্রফল কম হয় তাহলে কিন্তু রোধের পরিমাণ বেশি হবে, কারণ সেখানে তড়িৎ প্রবাহিত হওয়ার ফলে বেশি পরিমাণ বাধাগ্রস্ত হবে। ওকে, তো এখন আমরা যেটা দেখব সেটা হলো এই দুইটা সূত্রকে আমরা কম্বাইন করব। ওকে, তো এখান থেকে দেখো যে এখানে কিন্তু রোধের সাথে দৈর্ঘ্যের সমানুপাতিক সম্পর্ক, মানে দৈর্ঘ্য যত বেশি হবে রোধ তত বেশি হবে। আর এখানে কি সম্পর্ক, এখানে আছে ব্যস্তানুপাতিক সম্পর্ক। তো আমরা যদি দুইটাকে একত্রিত করি, তার মানে এরকম লিখতে পারবো, আর সমানুপাতিক, উপরে কি আছে এল, ঠিক আছে, সমানুপাতিক, আর এখানে আছে কি 1/a, তার মানে 1/a লিখি, তার মানে আলটিমেটলি l/a হয়ে যায়, কারণ এখানে আছে ব্যস্তানুপাতিক আর এটা আছে সমানুপাতিক। দুইটাকে কিন্তু আমরা একত্রিত করে দিলাম। এখানে কিন্তু দৈর্ঘ্য এবং ক্ষেত্রফল দুইটাই কিন্তু ভ্যারিয়েবল, ঠিক আছে। এই ক্ষেত্রে কিন্তু ক্ষেত্রফলটা ফিক্সড, আবার এই ক্ষেত্রে কিন্তু দৈর্ঘ্য ফিক্সড, আর এই ক্ষেত্রে দুইটাই কিন্তু ভ্যারিয়েবল। তবে তাপমাত্রা কিন্তু সেম, নির্দিষ্ট তাপমাত্রা। ওকে, তো এখান থেকে আমরা কি পেলাম, আর সমানুপাতিক l/a। তো দেখো এখন এখানে একটা সমানুপাতিক চিহ্ন আছে, তো সমানুপাতিক চিহ্নের পরিবর্তে যদি সমান চিহ্ন ইউজ করি, তো আমরা কিন্তু জানি যে সেখানে একটা ধ্রুব সংখ্যা দেওয়া লাগে। ওকে, আমরা কিন্তু জানি, তো ধ্রুব সংখ্যা এখানে যেটা দেওয়া হয় সেটা হচ্ছে রো আর l/a থাকলো এখান থেকে রো l/a। ওকে, বা এখান থেকে যদি আমরা রো সমান লিখতে চাই, এটা নাম হচ্ছে রো, এটা হচ্ছে আপেক্ষিক রোধ। তো এটা আপেক্ষিক রোধ কাকে বলে এখন আমরা সেটা জানবো, আর এ বাই হচ্ছে এল। ওকে, তো এখানে এই রোটা হলো রো, এটাকে উচ্চারণ করা হবে রো হলো কি, আপেক্ষিক রোধ, ওকে, আপেক্ষিক রোধ। আচ্ছা, এটা হলো আপেক্ষিক রোধ। এখন আমরা জানবো যে আপেক্ষিক রোধ কাকে বলা হয়। ওকে, আচ্ছা, তার আগে আমরা যেটা একটু জেনে নিই সেটা হচ্ছে এই আপেক্ষিক রোধের এককটা জেনে নিই, ঠিক আছে। আপেক্ষিক রোধকে কিন্তু রো দ্বারা প্রকাশ করা হয় এবং এটার একক, দেখো এককটা বের করতে হলে আমরা সমীকরণের দিকে একটু খেয়াল রাখি। সমীকরণ দেখো, এখানে আছে আর এ বাই হচ্ছে এল। এখন আর এর একক কি, আর হচ্ছে রোধ, আমরা কিন্তু রোধের একক জানি। ওকে, রোধের একক কি, রোধের একক হচ্ছে ওহম, এবং এখানে আছে কি গুণাকার আছে, এবং এ হচ্ছে কি, এ হচ্ছে ক্ষেত্রফল।
আমরা কিন্তু ক্ষেত্রফল জানি, তাই না? ক্ষেত্রফলের একক কি? ক্ষেত্রফলের একক হচ্ছে বর্গ মিটার, তাই না? বর্গ মিটার বা সেন্টিমিটার স্কয়ার এরকম, ঠিক আছে? তাহলে দেখো এখানে ক্ষেত্রফল আমরা কি লিখি? ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ, এরকম লিখি না? দৈর্ঘ্য গুণ প্রস্থ। দৈর্ঘ্যের একক কি? মিটার, আবার প্রস্থের একক মিটার, এটা মিটার স্কয়ার। এটা কিন্তু আমরা জানি, তাহলে এখানে আমরা লিখতে পারি মিটার স্কয়ার। আর নিচে আছে কি? দৈর্ঘ্যের একক তো মিটারই, ওকে? এখানে মিটার দিয়ে দিলাম। দেখো এখান থেকে কিন্তু একটা কাটাকাটি করা যায়, উপরে আছে এম স্কয়ার মিটার স্কয়ার, নিচে আছে শুধু মিটার, তো এর উপর একটা কিন্তু এম থেকে যায়। এখানে দেখো ওহম মিটার, এটা হচ্ছে আপেক্ষিক রোধের একক। তা আপেক্ষিক রোধের একক কোনটা হবে? ওহম মিটার। আপেক্ষিক রোধের একক কি হবে? ওহম মিটার, এরকম, ঠিক আছে? তো এখান থেকে আপেক্ষিক রোধের সূত্র জানলাম, রো সমান আর এ বাই হচ্ছে এল। এখান থেকে আরো একটা জিনিস আমরা জেনে নিব, আপেক্ষিক রোধ কাকে বলা হয়। তার আগে আমরা আরেকটা জিনিস, এই সমীকরণ থেকে আমরা আরেকটা জিনিস শিখে নেব, সেটা হচ্ছে যে আর ইনটু এ। এখানে এ দেওয়া আছে, দেখো এ হচ্ছে ক্ষেত্রফল, কিন্তু এ সমান আমরা জানি কত? পাই আর স্কয়ার বাই এল। তো এটা হচ্ছে এ সমান কত লিখলাম? পাই আর স্কয়ার। অনেক সময় পরিবাহীর ব্যাসার্ধ দেওয়া থাকতে পারে, যখন ব্যাসার্ধ দেওয়া থাকবে তখন এই এ বের করার জন্য পাই আর স্কয়ার আমরা এই সূত্র ইউজ করে আমরা এর মান বের করে নেব, ওকে? তো এ হচ্ছে কি? বৃত্তের ক্ষেত্রফল, তাই না? তাহলে বৃত্তের ক্ষেত্রফলের সাথে পরিবাহী ক্ষেত্রফলের কি সম্পর্ক, তাই না? আমাদের পরে তো প্রশ্ন আসতেই পারে যে যেহেতু এটা তো বৃত্তের ক্ষেত্রফল, কিন্তু আমরা তো এখানে দেখবো হচ্ছে পরিবাহী ক্ষেত্রফল। তো পরিবাহী ক্ষেত্রফলের সাথে বৃত্তের কি সম্পর্ক? বৃত্তের ক্ষেত্রফলের সাথে তো দেখো একটা তারকে যদি আমরা এরকম প্রস্থচ্ছেদ করি, মানে কাটি, এইভাবে কাটলে সেটা এই অংশটা দেখতে কেমন হবে? বৃত্তের মতো না? বৃত্তের মতো গোল হয়। দেখো আমরা যদি এই একটা তারকে কাটি এরকম, তো সেটা কি আমরা এরকম বৃত্তের মতোই হবে, তাই না? এই যে এটা যদি একটা তার হয়, তো তারকে যদি আমরা এভাবে কেটে ফেলি, যেটাকে এটা কি হবে? একটা বৃত্তের মতো দেখতে না? তো এটার ক্ষেত্রফল কি হবে? এটার ক্ষেত্রফল হবে পাই আর স্কয়ার। যদি কখনো ব্যাসার্ধ দেওয়া থাকে, তাহলে ব্যাসার্ধ থেকে আমরা পাই আর স্কয়ার দিয়ে আমরা ক্ষেত্রফল বের করে নেব, এবং তারপরে কিন্তু রো সমান আর এ বাই এল, এই সূত্র দিয়ে আমরা রো বের করে নেব, মানে আপেক্ষিক রোধ বের করে নেব। এখন আমরা জানবো যে আপেক্ষিক রোধ কাকে বলা হয়, ওকে? এটা নিয়ে আমরা একটু আলোচনা করি। আপেক্ষিক রোধ কাকে বলা হয়? আপেক্ষিক রোধ, এটা দিয়ে আমরা বলছি আপেক্ষিক রোধ। আপেক্ষিক রোধ কাকে বলা হয়? নির্দিষ্ট তাপমাত্রায় কোন পরিবাহীর একক দৈর্ঘ্য ও একক ফলের রোধকে ওই পরিবাহীর উপাদানের আপেক্ষিক রোধ বলে, ওকে? আচ্ছা, তো এখান থেকে আমরা সংজ্ঞাটা জেনে নিলাম যে আপেক্ষিক রোধ কাকে বলা হয়। নির্দিষ্ট তাপমাত্রা, এখানে কিন্তু আমরা আলোচনা করেছিলাম যে রোধ কিন্তু তাপমাত্রার উপর নির্ভরশীল, এজন্য তাপমাত্রা কিন্তু নির্দিষ্ট থাকতে হবে। এখানে এই সূত্র আলোচনা করার সময় আমরা বলেছিলাম যে এখানে কিন্তু তাপমাত্রা নির্দিষ্ট, ফিক্স। নির্দিষ্ট তাপমাত্রায় কোনো পরিবাহীর একক দৈর্ঘ্য, এই যে দৈর্ঘ্যটা এলটা, এটা কিন্তু একক দৈর্ঘ্য হতে হবে, ঠিক আছে? 1 মিটার হলে 1 মিটার, ঠিক আছে? তার জন্য এখানে বলছে যে একক দৈর্ঘ্য ও একক ক্ষেত্রফলের, মানে ক্ষেত্রফলটা কিন্তু 1 মিটার স্কয়ারের জন্য আর কি। তো রোধকে ওই পরিবাহীর উপাদানের আপেক্ষিক রোধ বলা হয়। যখন এই দেখো এই সমীকরণ থেকে আমরা দেখি, যদি এখানে ক্ষেত্রফল এর যদি 1 মিটার স্কয়ার হয় এবং এখানে দৈর্ঘ্যটা যদি 1 মিটার হয়, তো দেখো তাহলে এখানে কি হবে? রো সমান কত হয়? r ইনটু 1/1, মানে হচ্ছে r সমান কত হয়ে যায়? তখন রো সমান কত হয়ে যায়? আর এই রো সমান আর কখন হবে? যখন ক্ষেত্রফল 1 মিটার স্কয়ার হবে এবং এই দৈর্ঘ্যটা 1 মিটার হবে, তখন কিন্তু রো সমান কত হবে? আর, ঠিক আছে? তখন কিন্তু আপেক্ষিক রোধ আর এর সমান হবে, রোধ হবে, ঠিক আছে? তো আপেক্ষিক রোধ এক প্রকার রোধ, এটা কারণ কোন একটা উপাদানের আপেক্ষিক রোধ, মানে কোন একটা পরিবাহীর উপাদানের আপেক্ষিক রোধ। উপাদান বলতে ওই পরিবাহীটা যা দিয়ে তৈরি, ওকে? ঠিক আছে? তো এখানে আমরা সংজ্ঞাটা আবার যদি বলি যে একক দৈর্ঘ্য এবং একক ক্ষেত্রফল বিশিষ্ট কোন পরিবাহীর রোধকে, তবে এখানে তাপমাত্রা নির্দিষ্ট থাকবে, রোধকে আপেক্ষিক রোধ বলা হয়, ওকে? এখন যদি আমরা বলি যে তামার আপেক্ষিক রোধ
তামার আপেক্ষিক রোধ কত? তামার আপেক্ষিক রোধ যদি আমরা বলি 1.68 10 টু দি পাওয়ার -8 ওহম মিটার। ওকে, যদি এত হয়, এত বলতে আমরা কি বোঝো? বলতে কি বোঝো? কি বোঝাই? ওকে, তো তামার আপেক্ষিক রোধ 1.68 10 টু দি পাওয়ার -8 ওহম মিটার বলতে কি বুঝি? তো আমরা একইভাবে দেখো সংজ্ঞা অনুসারে এর সাথে আমরা বলে দেবো যে নির্দিষ্ট তাপমাত্রায় তামার মানে একক দৈর্ঘ্য এবং একক মানে একক দৈর্ঘ্য বলতে এখানে 1 মিটার, এখানে দেবো আমরা 1 মিটার দৈর্ঘ্য ও 1 মিটার স্কয়ার ক্ষেত্রফলের রোধকে ওই পরিবাহীর উপাদানের আপেক্ষিক, মানে এখানে ওই উপাদান বলতে এখানে তামার আপেক্ষিক রোধ বলা হবে। ঠিক আছে, তাহলে আমরা তামার আপেক্ষিক রোধের যদি সংজ্ঞাটা লিখতে পারি যে তামার আপেক্ষিক রোধ এত বলতে বোঝায় 1 মিটার দৈর্ঘ্য ও 1 মিটার স্কয়ার ক্ষেত্রফলে তামার রোধ কত? 1.68 10 টু দি পাওয়ার কত 8 ওহম। এখানে কিন্তু আবার ওহম মিটার দিয়ে দিও না, কারণ আমি বলে দিছি যে 1 মিটার স্কয়ার 1 মিটার দৈর্ঘ্য এবং 1 মিটার স্কয়ার ক্ষেত্রফলে তামার রোধ করতে হবে এত মিটার, যেহেতু রোধের একক তো ওহম। ঠিক আছে, তো এটা কি তখন কি বলা হবে? আপেক্ষিক রোধ। কার আপেক্ষিক রোধ? তামার আপেক্ষিক রোধ। যে এরকম যদি যতই প্রশ্ন আসে এখান থেকে কিন্তু ইজিলি লেখা যাবে যে যদি এখানে অন্য কোনো কিছু আপেক্ষিক রোধ বলে তো একইভাবে লিখে দিতে হবে যে 1 মিটার দৈর্ঘ্য এবং 1 মিটার স্কয়ার ক্ষেত্রফলে ওই জিনিসটার মান নাম এখানে দিয়ে দিতে হবে যে লোহার রোধ এত, এরকম বললে হবে। ঠিক আছে, এটা কিন্তু খ নম্বর আসতে পারে, খুবই ইম্পর্টেন্ট যে তামার আপেক্ষিক রোধ এত বলতে কি বুঝো। তো আমরা এরকম লিখে দেবো যে 1 মিটার দৈর্ঘ্য এবং 1 মিটার স্কয়ার ক্ষেত্রফল বিশিষ্ট তামার রোধ এত ওহম। ওকে, আচ্ছা, তো আমরা এখান থেকে আপেক্ষিক রোধ জানলাম। তো এখন অন্য একটা যে শিখবো সেটা হচ্ছে আপেক্ষিক রোধের আরেকটা নাম আছে, সেটা হচ্ছে রোধকত্ব। ঠিক আছে, তো পরীক্ষায় যদি রোধকত্ব আসে তো একই আপেক্ষিক রোধ যা রোধকত্ব। ঠিক আছে, আচ্ছা, তো অন্য একটা জিনিস জানবো সেটা হচ্ছে পরিবাহকত্ব। পরিবাহকত্ব কাকে বলা হয়? পরিবাহকত্ব আপেক্ষিক রোধ যা তার বিপরীত রাশি হচ্ছে পরিবাহকত্ব। পরিবাহকত্বকে সিগমা দ্বারা প্রকাশ করা হয়, সিগমা সমান 1/ρ। ওকে, এটা খুবই ইজিলি বললাম। ঠিক আছে, পরিবাহকত্ব কাকে বলা হয়? আপেক্ষিক রোধের বিপরীত রাশি। ওকে, দেখো আপেক্ষিক রোধ কি? রো না? তো রোধের বিপরীত রাশি মানে 1/ρ। খুব ইজি, 1/ρ। এটাকে বলা হয় পরিবাহকত্ব। মানে আপেক্ষিক রোধ যা তার বিপরীত রাশি মানে কি 1/ρ। এই 1/ρ কি বলা হবে? পরিবাহকত্ব। ঠিক আছে, আপেক্ষিক রোধ এক প্রকার রোধ মানে বাধা, কিন্তু পরিবাহকত্ব মানে কি সেখানে মানে তড়িৎ পরিবাহিত হচ্ছে। ঠিক আছে, এটাকে বলা হয় পরিবাহকত্ব। পরিবাহকত্ব 1/ρ মানে আপেক্ষিক রোধের বিপরীত রাশি। ওকে, তো দেখো এখান থেকে আমরা লিখতে পারি এখানে এই যে সূত্র থেকে রো সমান কত? 1/ρ। রো মানে কত? আর এ বাই হচ্ছে এল। তাহলে এই এলটা কি যাবে? একদম উপরে চলে যাবে, এল বাই আর এ হয়ে গেল। তো এখান থেকে আপেক্ষিক রোধের আমরা সূত্র জানলাম, আর এখান থেকে আমরা পরিবাহকত্বেরও সূত্র জেনে নিলাম। ঠিক আছে, তো আমরা একটা সূত্র যদি মানে একটা অঙ্ক করে ফেলি বা ম্যাথ করে ফেলি তাহলে কেমন হয়? মনে করো একটা পরিবাহী, সেই পরিবাহীর দৈর্ঘ্য হচ্ছে 5 মিটার। 5 মিটার হচ্ছে দৈর্ঘ্য হচ্ছে 5 মিটার। আর রোধ, এখানে এর রোধ হচ্ছে আর এর মান মনে করো 10 ওহম। আর ব্যাসার্ধ দেওয়া আছে, ব্যাসার্ধ কত? ব্যাসার্ধ হচ্ছে আর মানে ছোট আর কি, ওই যে আমি বললাম আরেকটা সূত্র। তো আর সমান মনে করো 5 মিলিমিটার দেওয়া আছে। তো আমাদের এখন কি করতে হবে? আপেক্ষিক রোধ রোর মান বের করতে হবে এবং পরিবাহকত্ব সিগমার মান বের করতে হবে। একটা জিনিস বলে গিয়েছি, সেটা হচ্ছে সিগমা এর একক কি হবে? ঠিক আছে, তো সিগমা সমান কত? মানে পরিবাহকত্ব সমান কত? 1/ρ। এখন দেখো রোর একক কি ছিল? রোর একক ছিল ওহম মিটার।
এটা কিন্তু পরিবাহ করতে গিয়ে কিন্তু এই চিহ্ন দ্বারা প্রকাশ করে, ঠিক আছে। ওহম মিটার দেখো 1 তাহলে এটাও কি হবে, রোর যে এককটা বসিয়ে দিলাম, ওহম মিটার হয়ে গেল। তো ওহম মিটার এটাকে যদি আমরা উপরে নিয়ে যাই, দেখো এখানে কিছু পাওয়ারটা কিন্তু 1 আছে, 1 কে যদি আমরা উপরে নিয়ে যাই তাহলে সূচকের নিয়মে ইনভার্স করে দিতে হবে, উপরে কিন্তু একটা মাইনাস চিহ্ন আসে, এই জন্য ওহম মিটার মাইনাস চিহ্ন, ঠিক আছে। দেখো আমাদের এখন এই অঙ্ক থেকে আমাদের এটা মান বের করতে হবে। তো মান বের করতে হলে আমাদের যেটা করতে হবে, একটা মুছে দিলাম। এখন আমরা যে সূত্রটা জানি আর এ বাই হচ্ছে এল, এখন যেহেতু এখানে ক্ষেত্রফল দেওয়া নাই, ব্যাসার্ধ দেওয়া আছে, তো আর একটা সূত্র আমরা জানি আর ইনটু পাই ছোট আর এর স্কয়ার, এটা কিন্তু ব্যাসার্ধ আর এটা কিন্তু রোধ, বাই হচ্ছে এল। এখন দেখো এখান থেকে আমরা এখানে আর এর মান কত দেওয়া আছে 5 মিলিমিটার, তো এখান থেকে এটা কিন্তু মিটারে কনভার্ট করতে হবে, মিটারে কনভার্ট করার জন্য এটাকে 1000 দিয়ে ভাগ করতে হবে, ঠিক আছে, তাহলে মিটার হয়ে গেল। এইবার এইগুলো সবগুলোর মান আমরা বসিয়ে দেবো, ঠিক আছে। যেমন এখানে মানটা কত, মানটা হচ্ছে এই আর এর মান কত, আর এর মান হচ্ছে 10 ইনটু পাই, পাই এর মান হচ্ছে 3.1416, এটা বসিয়ে দেবো। আর এর মান কত হচ্ছে, আর এর মান হচ্ছে এটা 5 ভাগ কত 1000, তাকে স্কয়ার করতে হবে, স্কয়ার করে 5 দিয়ে ভাগ করতে হবে, তাহলে যেটা পাবো এখান থেকে ক্যালকুলেটর হিসাব করে যেটা হবে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো এটাই হবে নরমাল মানে আপেক্ষিক রোধ। আর পরিবাহ কত, তাহলে কত হবে, নরমাল যা পাবো আমরা সেটাই হবে, সেটা 1 কত করে দিতে হবে, তাহলে এটা যেটা হবে সেটাই হবে পরিবাহ তথ্য এর মান, এর একক কি হবে ওহম মিটার ইনভার্স এরকম থাকবে, ঠিক আছে। এখান থেকে আমরা রোধের মান বের করলাম এবং সিগমা মানে পরিবাহ তথ্য দুইটার মানে কিন্তু পেয়ে গেলাম। এই জিনিসগুলো কিন্তু খুবই ইজি, সহজে কিন্তু পারা যায়। অনেকের কাছে এটা কঠিন মনে হতে পারে, তাদের জন্য কিন্তু অবশ্যই বেশি করে পড়াশোনা করতে হবে, যে টিচারের কাছে এরা পড়াশোনা করে তাদের কাছ থেকে বুঝে নিতে হবে, যারা পারে তাদের কাছ থেকে বুঝে নিয়ে নিতে পারে, ঠিক আছে। একটা কথা আছে, সেটা হচ্ছে গুরুর চেয়ে অধিক জ্ঞান অর্জন করার জন্য সংকল্পের প্রয়োজন হয়, যেমন সরোবরের চেয়ে অধিক জল ধারণ করার জন্য বড় পাত্রের প্রয়োজন হয়, সেরকম গুরুর কাছ থেকে যদি অধিক জ্ঞান অর্জন করতে হয় তাহলে কি করতে হবে, সংকল্পের প্রয়োজন হবে। আর সংকল্প আসে সমর্পণ থেকে, ওকে। সমর্পণ মানে কি, নিজেকে সমর্পণ করে দেওয়া, গুরুর কাছে নিজেকে বিলিয়ে দেওয়া, সমর্পণ করে দেওয়া, ঠিক আছে। এর মানে হচ্ছে মনে করো গুরুর কাছে তুমি যাবা শিক্ষা অর্জন করার জন্য, যে সেখানে যে যদি তুমি দৃঢ়তা প্রদর্শন করো, মানে সেখানে যদি নম্র না থাকো, বিনম্র যদি না হও, তাহলে তার কাছ থেকে তুমি কিন্তু শিক্ষা লাভ করতে পারবে না, ঠিক আছে। তার কাছে তোমাকে যেতে হবে কাদামাটির মতো, একটা কাদামাটি দিয়ে কিন্তু নির্দিষ্ট আকৃতি প্রদান করা যায়, ঠিক আছে। একজন গুরু বা একজন শিক্ষক তার কাছে যদি তুমি কাদামাটির মতো হয়ে যাও, তাহলে সে কিন্তু তোমাকে গাইড দিয়ে যে কোনো একটা শেপে দিতে পারবে, সেখান থেকে সে চাইলে সে কাদামাটি দিয়ে মসজিদ আকৃতি করতে পারবে, মন্দির আকৃতি করতে পারবে, যে কোনো আকৃতি, সেখান থেকে সে কলসের আকৃতি করতে পারবে, তার কাছে কিন্তু কাদামাটির মতো হয়ে যেতে হবে। আর যদি তুমি যদি একদম শক্ত হয়ে যাও, যে তুমি ইট বা পাথরের মতো হয়ে যাও, সেখানে কিন্তু তোমাকে নির্দিষ্ট আকৃতি সে দিতে পারবে না, তো সেখানে আকৃতি দিতে গেলে তোমাকে ভাঙতে হবে, ভেঙে ফেলবে। তো এর জন্য যার কাছে শিক্ষা লাভ করতে পারবো চাইবা, তার কাছে অবশ্যই বিনম্র হতে হবে এবং তার কাছ থেকে সেরকম ভালোভাবে শিখতে হবে, ঠিক আছে। এই জিনিসগুলো খুবই ইজি পারা যাবে। সকলকে ধন্যবাদ।